না মা সরি, আসলে ওই ফোনটা সাইলেন্ট ছিল তো তাই টের পাইনি। আমি তো একদম টেনশনে পড়ে গেছিলাম বাবা। মা এত টেনশন করার কি আছে? আমি কি তোমার সেই ছোট্ট সৌরভ আছি? আমি এখন ডাক্তার। সৌরভ, বাবা মার কাছে সন্তান সব সময় ছোট থাকে রে। তুই আমার কাছে সেই ছোট্ট সৌরভই আছিস। এখন বল, নতুন জায়গা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পেরেছিস? হ্যাঁ তা মোটামুটি হয়ে গেছে, তেমন কোনো সমস্যা নেই মা। রাঙামাটি জায়গাটা ভীষণ সুন্দর, মানে বিশেষ করে তুমি যখন লেকে যাবে না, তোমার কাছে অন্যরকম মনে হবে। মানে রাঙামাটি লেক, পাহাড়, সবকিছু মিলিয়ে সবুজ, মানে অসাধারণ। তাই নাকি? তাহলে তো আসতেই হয়। আরে আপনি কেমন আছেন? এই তো ভালো। এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবিনি। আমি কিন্তু আপনাদের কথাই ভাবছিলাম। আমাদের কথা? নিশ্চয় শর্মির কথা বেশি ভাবছিলেন। শর্মি মানে আপনার সাথে যে মেয়েটি ছিল তার নাম শর্মি? হ্যাঁ, আমি নিতু, আর শর্মি আমার মামাতো বোন। কি ঠিক বলিনি? শর্মির কথাই বেশি ভাবছিলেন। একেবারেই যে ভুল বলছেন তা কিন্তু না, তবে এই মুহূর্তে আমি আপনার কথা ভাবছিলাম। আমার কথা? স্যার স্যার এই যে স্যার এই চুলালা ছবি স্যার। এ কি রহমত, তুমি এই ছবি ল্যাপটপ থেকে নিয়ে আবার প্রিন্টও করে ফেলেছো? হ্যাঁ জি, এটা তো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই জন্য না করে পারি নাই স্যার। এইটা নিয়ে স্যার আমাকে এলাকার উজা স্যার, এলাকা না স্যার, সারা দেশে সেরা উজা স্যার। ধরো সারা দেশ বলে কেন, সারা এশিয়া মহাদেশের সেরা উজা মজনু পাগলার কাছে গেছিলাম স্যার। উনি বললো এটা স্যার একটা পরীর মাথার ছবি স্যার, একদম সর্বনাশা পরি স্যার। এটা যদি আপনারা আসর করে স্যার, আমি কেন আপনাকে বাঁচাইতে পারে এমন কারো পয়দা হয় না। রহমত, আমি তোমাকে বেশি কথা বলতে না করেছি। হ্যাঁ, এখন দয়া করে আমাকে কিছু খেতে দিবে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। কি বলতেছেন স্যার, অবাক করলেন? আপনার খিদা লাগে তাই? আসেন আমি ব্যবস্থা করতেছি। উফ, ডাক্তার সাহেব, আপনার পাশে একটু বসতে পারি? আরে আপনি বসুন। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আমার খালি গিলটি ফিল হয়েছে যে আমি আপনাকে খুব বেশি বাজে কথা বলে ফেলেছি, খুব বেশি লেভেলের ইনসাল্ট করেছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি ডাক্তার? জানার ইচ্ছে থাকলে এই দুনিয়াতে অজানা কিছুই থাকে না, তবে ইচ্ছেটা মন থেকে আসতে হয়। একদম ঠিক কথা বলেছেন। একটি মন আরেকটি মনকে খুঁজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দেবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মাঝে ভাবিত করিবার জন্য। বাহ, মন নিয়ে তো দারুণ কথা বললেন। না না, এটা আমার কথা না, এটা কবিগুরু রবীন্দ্রনাথের কথা। তবে মন নিয়ে পৃথিবীর নানা লেখক, কবি, সাহিত্যিকরা অনেক কিছু লিখে গেছেন। তা অবশ্য ঠিক বলেছেন। যেমন মন যদি কোনো কিছু চায়, সেই কাজটা না করা পর্যন্ত কিন্তু শান্তি পাওয়া যায় না। যেরকম আপনাকে এখন সরি বলতে পেরে অনেক শান্তি শান্তি লাগছে। আচ্ছা, আপনার মন কি শুধু সরি বলার জন্য সায় দিয়েছে, নাকি অন্য কিছু? সেটা তো জানি না, সেটা আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন। কারণ মন তো মনের কথা বুঝতে পারে, আর চোখ সে মনের কথা বলে। ওই যে একটা পপুলার গান আছে না, চোখ যে মনের কথা বলে। চোখ যে মনের কথা বলে। বাহ, চোখে চোখ রাখা শুধু নয়, চোখে সে ভাষা বুঝতে হলে চোখের মতো। না না, এটা কিন্তু মনের মতো। না, এটা চোখ জানো, এতদিন আমার নিজেকে খুব একা একা লাগতো। মানুষ মূলত একা। মানুষের সাথে মানুষের মিল হয় বাহিরের প্রয়োজনে, স্বার্থের প্রয়োজনে, বন্ধুত্বের প্রয়োজনে, অথবা সৃষ্টির প্রয়োজনে।
বলো, সারা জীবন এভাবে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসবে? জানো সৌরভ, তোমার সাথে দেখা হওয়ার আগে এই পৃথিবীটাকে অসহ্য লাগতো। এত সৌন্দর্যের মাঝখানেও এই সুন্দর উপভোগ করতে পারতাম না, কিন্তু এখন এখন পৃথিবীটাকে অন্যরকম সুন্দর লাগে। ভালোবাসা মানুষের জীবনকে সুন্দর করে, আর এই সুন্দর পৃথিবীকে উপভোগ করতে শেখায়। সৌরভ, তোমার ভালোবাসা নিয়ে তোমার বুকে মাথা রেখে আমি 1000 বছর বাঁচতে চাই। আর আমি আজীবন তোমাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখবো। চলো তবে, নির্জনতায় হারিয়ে যাব অন্য এক ভুবনে, যেখানে শুধু তুমি আর আমি। কি হলো? ধুর, আমি সব কি হচ্ছে? থামেন স্যার, আজ যাই। কেন এখনো স্পটে তো আমরা এখনো আসিনি। ওই যে ওই জায়গাটা আমি ছবিটা তুলেছিলাম, চলো। স্যার আর যায়েন না স্যার, আমার কেমন জানি স্যার শরীরটা ভারী আসতেছে, মাথাটা ঝিমঝিম করতেছে। আমার মনে হয় স্যার ওই বদপরিটা স্যার আশেপাশে কোথাও আছে স্যার। আচ্ছা রহমত দা, তুমি কি সত্যি বিশ্বাস করো এখানে জিন, পরি বা ভূত আছে? আরে আপনি কি করতেছেন স্যার এটা? স্যার ভয়ে স্যার এই এলাকায় কেউ আসে না স্যার। আমি আজকে রাত্রেই মজনু বাবার মাজারে আপনারা নিয়ে যাবো স্যার। সেই ইচ্ছা করলে আপনাকে পরি দেখাইতে পারবে স্যার, যদি আপনি ভয় না পান। আচ্ছা, এর আগে কেউ কখনো পরি দেখেছে? স্যার এটা কি করতেছেন স্যার? পরি দেখি নাই মানে স্যার, আমি নিজে চোখে দেখছি স্যার। এত সুন্দরী স্যার, বিশ্ব সুন্দরী ফেল। যদি স্যার পাখির মতো ডানা না থাকতো স্যার, আমি স্যার আমার গেদার মারে বাদ দিয়ে স্যার পরি বিয়ে করতাম স্যার। কি ব্যাপার স্যার, আপনি এরকম রহস্যজনক হাসি হাসতেছেন কিসের জন্য স্যার? আমার তো ভয় করতেছে। আমাকে এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। তোমার যদি ভয় লাগে তুমি চলে যেতে পারো, যাও। সত্যি যাবো স্যার? হ্যাঁ যাও, কোনো সমস্যা নেই, তুমি যাও। আচ্ছা, ঠিক আছে, যাইতেছি স্যার। কি আবার দাঁড়ালে কেন? যাও। শেষ পর্যন্ত ধরা দিলি। বল তোর মতলব কি? বল, ডাক্তারের ক্যামেরায় কেন ধরা দিলি? তোর উদ্দেশ্য কি? হায় হায়, মহা সর্বনাশের কথা। ভাই, মহা সর্বনাশটা কি? এই আমি তো আরো ভাই না, আমি বাবা, মজনু বাবা, হক মাওলা। বাবা, বাবা, স্যারে মাফ করে দেন বাবা, স্যারে বুঝতে পারে নাই। স্যার হে বাবা, আপনার কাছে মাফ চাইতেছি বাবা। স্যার বাবার কাছে ক্ষমা চেয়ে পুনরায় প্রশ্ন করে। বাবা, আমাকে মাফ করে দিন। মানে বাবা, মহা সর্বনাশটা কি? তোর ক্যামেরায় বদ পরি ধরা পড়ছে। এই পরি তোরে বিয়ে করতে চায়, তুই কি রাজি? স্যার, স্যার রাজি হবেন না স্যার, মোটেই রাজি হবেন না স্যার। বদ মায়ের লোক নিয়ে সংসার করা যায় না স্যার। তারপরে যদি বদ পরি বিয়ে করেন স্যার, আপনার জীবন জীবন থাকবে না স্যার, একটা তেজ পাতা হয়ে যাবে স্যার। তুই রাজি? জি না। এই বিয়া ঠেকাইতে হইলে তোর সাথে একটা গরুরে বিয়ে দিতে হবে। বিয়ার পরে এই গরু জবাই করে সবাইরে খাওয়াই দিতে হবে। তুই রাজি কিনা বল? জীবনের বদলে জীবন, বুঝছস? এই বদপরি তোরে বিয়ে করে তোর রক্তে গোসল করতে চাইছি। রাজি বাবা, রাজি। স্যার রাজি। স্যার আপনি রাজি না স্যার? ওই যে স্যার চুপ করে আছে, ও চুপ করে থাকায় সম্মতির লক্ষণ। স্যার রাজি, আপনি বিবাহের ব্যবস্থা করেন। কে আপনি? আপনি? হ্যাঁ, আমি আচ্ছা, আপনি কেন এমন করছেন আমার সাথে? মানে আমি কি অন্যায় করেছি? আমি তো বলিনি যে আপনি কোনো অন্যায় করেছেন। আপনার এখনকার সমস্ত জল্পনা কল্পনা জুড়ে তো আমি, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। কিন্তু আপনি তো আমাকে সহ্যই করতে পারছেন না। আসলে বিষয়টা সহ্য অসহ্যের না। মানে আমি আপনাকে যেভাবে কল্পনা করি আপনি সেরকম না। তাহলে কিরকম? আপনি অত্যন্ত খারাপ করি। আপনি আমাকে ছলনার জালে আটকে ফেলার চেষ্টা করছেন।
দেখুন প্লিজ আপনি এভাবে হাসবেন না, এই হাসি আপনাকে মানায় না। হ্যাঁ, আর আপনি যে একজন ডাক্তার হয়ে এসব অবাস্তব কল্পনা করছেন, এটা কি আপনাকে মানে? এক্সকিউজ মি, আপনি? মনে হলো আকাশ থেকে পড়লে। কি সমস্যা আপনার? না না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা মানে আমি যদি আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি কি রাখবেন? না মানে রাখবেন কি, মানে আপনাকে রিকোয়েস্টটা রাখতেই হবে। কি রিকোয়েস্ট? আমি আসলে আপনাকে একটু স্পর্শ করে দেখতে চাই। মানে হোয়াট? মানে আমি 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 বুঝতে চাই যে আপনি আসলে রিয়েল নাকি। কি বলছেন এসব? অসভ্যদের মতো আচরণ করছেন কিসের জন্য? আপনি আমাকে স্পর্শ করবেন মানে মানে কি জন্য? কি? না আমি সিরিয়াসলি বলছি, আমি আপনার সঙ্গে ফাজলামো করছি না। মানে আমি আমি দেখতে চাই, আপনাকে স্পর্শ করে দেখতে চাই যে আপনি সত্যি নাকি মানে আমার কল্পনায়। মানে আমি দেখুন আপনি কিন্তু এবার সত্যি সত্যি অভদ্রতা করছেন। আই নিতু, নিতু, এদিকে আয়। কি শর্মি? আরে আপনি? আপনি তো আছেন। আচ্ছা আমি আপনাকে একটু স্পর্শ করে দেখি। দেখেছিস কত বড় অসভ্য? আমাকে সেম কথা বলেছে, সে নাকি আমাদেরকে স্পর্শ করে দেখবে। কত বড় সাহস! আরে বাবা, কেন আপনারা এমন করছেন? আমি তো আপনাকে বললাম যে আমি সব কিছু খুলে বলছি। আগে আমাকে নিশ্চিত হতে দিন যে আপনারা মানুষটা অন্য কিছু। এই, আপনার মাথায় স্ক্রু কেটে দিল নাকি? দেখে তো মনে হচ্ছে আপনি একটা ভদ্র ঘরের ছেলে, কিন্তু এরকম অসভ্যতামি করছেন কেন? যা ইচ্ছে তাই বলছেন। এটা কি মগের মতো পেটে আপনি এসেছেন? আমি এতক্ষণ আপনাদেরকে ভদ্রভাবে রিকোয়েস্ট করেছি, আপনারা শুনে গেছেন। দেখো আমি জোর করে আপনাদেরকে স্পর্শ করছি। আমরা ডোন্ট টাচ মি। আপনি আমাকে স্পর্শ করে দেখতে পারেন না। তুমি মাথা খারাপ হয়ে গেছে তো? আপনার সমস্যা কি? এটা কি আপনার বাজানোর সম্পত্তি নাকি? আপনি হাত তুলছেন না কেন? এক সেকেন্ডের কথা বলে হাত তুলছেন কেন এতক্ষণ? না না সরি, মানে আচ্ছা আমি আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করছি বিষয়টা কি। মানে এখন আমি শিওর হলাম যে আপনারা আসলে মানুষ। মানে আসলে সমস্যা হচ্ছে কি, মানে আমি মানে সেদিন এখানে এসে ছবি তুলেছিলাম, তো আমি প্রকৃতির ছবি তুলেছি, সেখানে কেউ ছিল না। তো আমি বাসায় যে দেখেছি ক্যামেরায় একটা মেয়ের চুল, এই ছবিটা। তারপরে আপনার সঙ্গে আমার দেখা হলো, ইয়ে হলো। তারপরে আমার ওই আমাদের বাসায় যে কাজের ছেলেটা আছে, সে আমাকে বলল খালুজান, নিতু শর্মিয়া পারে না বাইরে একটু ঘোরাঘুরি করতে গেছে। খুব ভালো করেছে, একটু বাইরের থেকে ঘুরে আসলে ওর মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা খালুজান, অস্ট্রেলিয়া দুলাবে শর্মিয়া পারে যে আংটি পরে গেল, এর তোর কোনো খবর নাই? আমার কি মনে হয় হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আর নাই তো বিয়ে শাদী করে সংসার শুরু করছে। এই, তোকে না এইসব কথা বলতে নিষেধ করেছি? তোর থেকে আমি কম বুঝি? ফের যদি আবার এইরকম কথা বলবি তাহলে ভালো কথা বললেও দোষ, খারাপ কথা বললেও দোষ। ঠিক আছে আর কইলাম না। হ্যালো বন্ধু, কেমন আছো?
ভালো থাকার মতো অবস্থা নেই। দিন দিন শর্মী মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ছে। আবিরের কোনো খোঁজ খবর পেলি? না বন্ধু, কোনোভাবেই কোনো খোঁজ খবর পাচ্ছি না। ছেলেটার চিন্তায় একেবারে অস্থির হয়ে আছি। আশফাক, অস্ট্রেলিয়াতে তো তোর অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, আপনজন আছে, তাদেরকে ব্যাপারটা জানা। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। আমার এক খালাতো ভাই থাকে অস্ট্রেলিয়াতে, আমি বিষয়টা তাকে জানি। কি বলিস? জানা বন্ধু, জানা। আমি আর আমার মেয়ের মুখের দিকে তাকাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই ফোন করে আমার খালাতো ভাইটাকে জানাচ্ছি। তুইও কোনো টেনশন করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা চলতে থাকলে দেখবি যে আসলে ওই লোকটার কথা মনে করে কিছুতেই হাসি আটকায় রাখতে পারছি না। ওই লোকটার কথা মনে করে হাসি চেপে রাখতে পারছিস না তো এখানে বসে হাসছিস কেন? জানা, ওনার সামনে গিয়ে হাস। আচ্ছা, আমি বুঝলাম না তুই লোকটাকে সহ্য করতে পারছিস না কেন? লোকটা কি এমন অন্যায় করেছে? কি করেছে জানি না, কিন্তু ওনার কথাগুলো আমার কাছে স্রেফ রূপ কথা মনে হয়েছে। দেখ, তোর কাছে গল্প মনে হলেও আমার কাছে গল্প মনে হয়নি। লোকটার চেহারা দেখে মনে হয়নি সে বানিয়ে বানিয়ে গল্প শোনানোর মতো লোক। বাবা, না জেনে না শুনে একটা বাইরের লোকের সাফাই গাওয়া শুরু করেছিস, তাই না? সাফাই গাচ্ছি না কি করছি সেটা বলতে পারবো না, তবে মানুষের বাহ্যিক রূপ দেখে ভেতরটা বোঝা যায় না। তোর এই কথার সাথে আমি কিছুতে একমত হতে পারলাম না নিতু। একটা মানুষের বাহ্যিক রূপ দিয়ে তার ভেতরটা চেনা যায় না। দেখ, একটা অস্ট্রেলিয়ান প্রবাসী ছেলেকে দিয়ে তুই সব ছেলেকে বিচার করতে পারিস না। নিশ্চয়ই আজকে ওই বদবইটা ভর করছে। মনে হয় তার লোক হাসাহাসি করতেছে। কদিন পরে তো ঘাড় মটকায় রক্ত দিয়ে গোসল করবো। কোনো কারণে গোসলের রক্তে টান পড়লে আমার রেহাই নেই। আমি আমার জন্য চিন্তা করি না। আমি মরে গেলে আমার বউ ছেলের কি হবে? সত্যি মেয়েটার মধ্যে জাদু আছে। তা না হলে আমাকে এত অপমান করার পরও অপমানগুলো আমার গায়ে লাগছে না কেন? মনে হচ্ছে যেন কথাগুলো মেয়েটার মনের কথা না। আসতে পারি? আরে আপনি? অবাক হওয়ার কিছু নেই, আমি কল্পনায় আসিনি, বাস্তবেই এসেছি। চাইলে আপনি আমাকে ধরে দেখতে পারেন। ওকে ফাইন, ধরে দেখতে হবে না। কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। প্লিজ বসুন। থ্যাংক ইউ। তো আপনার সাথের জন কোথায়? উনি এলেন না? কেন, আমার সাথের জনের জন্য আপনার মন কাচ্ছে? না না, আসলে বিষয়টা তা না। মানে আপনারা সেদিন একসঙ্গে ছিলেন তো, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। তো বলুন, কি খাবেন? কিছু না, থ্যাঙ্কস। আসলে যে জন্য এসেছি সেই কথাটা বলি। বলুন। আসলে আমি সরি। সরি? সরি কেন? মানে আপনি তো কোনো অন্যায় করেননি। আমি কিছু করিনি, তবে আমার মামাতো বোন শর্মি আপনার সাথে যে রাফ বিহেভ করেছে তার জন্য আমি এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার খারাপ লাগার জন্য, আপনার এই অনুগ্রহের জন্য। এখনো মানুষের মন বলে তাহলে কিছু আছে। আল্লাহ বাঁচিয়ে রাখো। আরে তুমি ফোন করে এলে না কেন? ফোন করে এলে তুই এরকম সারপ্রাইজ পেতি? মা তুমি না। ডাক্তার সাহেব, আমি তাহলে আসি। আরে আসি কেন? আমার সাথে পরিচিত হতে হবে না? সৌরভ, আমার সাথে পরিচয় করে দে। ও হ্যাঁ মা, ইয়ে নিতু, উনি হচ্ছেন আন্টি।
আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নিতু, পাশে আমাদের বাড়ি। ডাক্তার সাহেব, আন্টিকে নিয়ে আসুন একদিন আমাদের বাড়িতে, অনেক খুশি হব। এসছি যখন নিশ্চয়ই তোমাদের বাড়িতে যাব। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমার তো মেয়েটাকে খুব ভালো লেগেছে, যেমন নম্র তেমন ভদ্র, দেখতে কি সুন্দর। আমি তো যা টেনশনে ছিলাম তুই কেমন না কেমন মেয়ে পছন্দ করিস আল্লাহ জানে, এখন তো দেখছি খুবই সুন্দর, তোর পছন্দ যথেষ্ট ভালো। আচ্ছা তোর কোথায় পরিচয় হলো মেয়েটার সাথে বল? আরে কি আশ্চর্য মা, তুমি একসাথে কতগুলো প্রশ্ন করেছো, একটা একটা করে করো। আর সব কথা কি এখানে বলবে নাকি? আগে বাসায় চলো, তারপরে কথা বলছি। এসো। কেন সিএনজিতে বলবি? আচ্ছা ঠিক আছে, বলছি। এসো এসো। তুই এইভাবে মন খারাপ করে থাকিস না তোমার। আমার জীবনে যা ঘটেছে তাতে করে কি আমার সবসময় সুখে থাকার কথা বাবা? এত ভেঙে পড়লে চলবে না। বিপদের দিনে পরিস্থিতি সামলে নিতে হয়। সবকিছু স্বাভাবিক ভাবার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা। এটা তুই কি বলছিস মা? ঠিকই বলছি। আজকে আমার এই অবস্থা তোমারই সৃষ্টি করা বাবা। আমার সৃষ্টি করা মানে? আমি যা কিছু করেছি সব তো তোর সুখের কথা ভেবেই করেছি। নদীর জোয়ার ভাটা যেমন স্বাভাবিক নিয়মেই হয়, তেমনি কারোর জীবনে যদি সুখ ধরা দেওয়ার দরকার হয় তো এমনিই হয়। তুমি চাইলেই তো জোর করে নদীতে জোয়ার ফিরিয়ে আনতে পারবে না বা ভাটা বন্ধ করতে পারবে না। বলো, পারবে? তোর এই প্রশ্নের জবাব তুই নিজে থেকেই পেয়ে যাবি যখন নিজের সন্তানের মা হবি। আসেন ডাক্তার সাহেব, আসেন। ডাক্তার সাহেব কেমন দেখলেন? আমার মনে হচ্ছে শারীরিক দুর্বলতার কারণে তেমনটা হয়েছে, তেমন সিরিয়াস কিছু না। ওনাকে স্যালাইন দিতে হবে। আমি কয়েকটা জিনিস লিখে দিচ্ছি,
তো সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলি। হ্যাঁ, কালকে সময় মতো যদি ডাক্তার সৌরভ না আসতো তাহলে তো তোকে বাঁচানোই যেত না। বাবা, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, ডক্টর তো শুধু উসিলা মাত্র। তুমি যাও, নিশ্চিন্তে কাজে যাও, নো প্রবলেম। আর ওরা তো আছে, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, এই তোরা দুজন একটু খেয়াল রাখিস, কেমন? সবসময় কাছে কাছে থাকবে। হ্যাঁ, আসি আমি। ডক্টর সৌরভটা কি? ওই যে ডাক্তার লোকটা, তুই যাকে অপমান করেছিলি, অথচ সে না থাকলে তোকে আজকে বাঁচানোই যেত না। এত সাফাই গাইতে হবে না, সে তার দায়িত্ব পালন করেছে, আর কিচ্ছু না। আরে আপনি কেমন আছেন? এই তো ভালো, আপনারা কেমন আছেন? আমি সবসময় ভালোই থাকি। বসুন না। থ্যাংক ইউ। আপনি এখন কেমন আছেন? আপনি আবার এসেছেন কেন আমাদের বাড়িতে? কি সমস্যা আপনার? আমার তো কোনো সমস্যা নেই, তবে আপনার যে সমস্যা হয়েছিল সেটা সমাধান হয়েছে কিনা জানতে এসেছি। দেখতেই তো পাচ্ছেন ভালো আছে। ভালো না থাকলে এভাবে কেউ বসে থাকতে পারে? না তা না, তবে মানুষের বাহ্যিক রূপ দেখে কিন্তু তার ভেতরটা বোঝা যায় না। আমি আপনার চোখ দেখে বুঝতে পারছি আপনি আসলে ভালো নেই। দেখুন, আপনি নিজের জন্য না হোক, কিন্তু আপনার আশেপাশের যে মানুষগুলো আছে যারা আপনি ভালো আছেন দেখে তাদের ভালো লাগে, তাদের জন্য হলেও আপনার ভালো থাকার চেষ্টা করা উচিত। মানুষ হিসেবে আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু একজন রোগী হিসেবে আপনার ডাক্তারের কথা ভালো লাগাতে হবে, তার কথা মেনে চলতে হবে। কি চলবেন তো? আচ্ছা, আমি কিন্তু খুব ভালো কফি বানাতে পারি। আমি আপনার জন্য কফি আর নাস্তা নিয়ে আসি। মিলা চল। না না না, আমি কিছু খাবো না আজকে, না আরেকদিন। কেন আরেকদিন? অবশ্যই আপনাকে খেতে হবে। আমাদের বাড়িতে কোনো গেস্ট এসে খালি মুখে ফিরে যায় না, আমাদের বাড়িতে এমন কোনো নিয়ম নেই। আর ডাক্তারের কথা সবসময় রুগী শুনবে, তো অবশ্যই হোস্টের কথা গেস্টে শুনতে হবে, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্য আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, কফি খাবো। চলুন ড্রয়িং রুমে গিয়ে বসি। আসুন। চলো। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, আপনাকে একটা কথা বলি। এই যে আপনি নিজেকে এভাবে একটু একটু করে শেষ করে দিচ্ছেন, নিজেকে এভাবে শেষ করে দেওয়ার মাঝে কিন্তু কোনো কৃতিত্ব নেই, বরঞ্চ হাজার প্রতিকূলতার মাঝে বেঁচে থাকাটাই হচ্ছে জীবন। নদীতে স্রোত আছে বলেই নদী এত বেগবান, আর জীবনে দ্বন্দ্ব আছে বলেই জীবন এত বৈচিত্র্যময়। কিন্তু আমি আসলে আমার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আর বাবাকেও একটা শিক্ষা দিতে চাচ্ছিলাম। বোঝাতে চেয়েছিলাম জোর করে সুখ পাখিটাকে কখনো বুকের ভেতর আটকে রাখা যায় না। বাবা মাকে দোষ দিয়ে কি হবে বলুন? এটা তাদের চরিত্র। তারা সবসময় চায় সন্তানের সুখের জন্য আকাশের তারাটিও এনে দিতে। এনিওয়ে, আচ্ছা, আবিরের কথা একটু বলি। মানে আবির অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর আর আপনার সঙ্গে যোগাযোগ করেনি? প্রথম 1 মাস করেছিল টুকটাক, ফর্মালিটিস মেনটেন করার জন্য হয়তো, তারপর আর করেনি। আর আসলে আবিরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। অস্ট্রেলিয়াতে ও আর একটা মেয়েকে ভালোবাসতো, ও শুধুমাত্র বাবার কথা রাখার জন্যও এঙ্গেজমেন্টে রাজি হয়েছিল। কথা দেওয়ার জন্য মানে? মানে হলো আবিরের বাবা আর আমার বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং আমাদের দুজনের জন্ম একই দিনে হয়। তখন তারা একজন আরেকজনকে কথা দিয়েছিল। কি আশ্চর্য ব্যাপার! মানে দুই বাবা কথা দিয়েছিলেন বলেই আপনারা দুজনকে বিয়ে করতে রাজি হয়েছিলেন? ব্যাপারটা খুব ফানি। অবশ্য জীবন মানেই তো হচ্ছে একটা অনিশ্চিত ভ্রমণ। আমাদের জীবন কোথায় যেয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে শেষ হয়, আমরা কি কেউ বলতে পারি?
আপনি ঠিকই বলেছেন। এই যে যেমন আপনার সাথে এখন আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটাও সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার মানসিকতার কারণে। আমার মানসিকতার কারণে মানে? আপনার মানসিকতার কারণে মানে হচ্ছে আপনি সেদিন আমার চোখের দিকে না তাকিয়ে, আমার চোখের ভাষা না বুঝে আমাকে ঘৃণা করতেই পারতেন। কারণ আমাকে ঘৃণা করার মতো যথেষ্ট বাজে ব্যবহার আমি আপনার সাথে করেছি। আপনি কিন্তু এখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। এখনো করছি মানে? হ্যাঁ, এই যে আপনি প্রাণ খুলে কথা বলছেন না, প্রাণ খুলে হাসছেন না। আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। আপনি জানেন আপনি প্রাণ খুলে হাসলে আপনাকে কত সুন্দর লাগে? বাবা, আপনি ডাক্তার না কবি? আজকে কি হয়েছে জানিস? কি হয়েছে? কি হলো? তুই কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? না, কিছু হয়নি, এমনিতেই শরীরটা একটু খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে মানে? কি হয়েছে? দাঁড়া, এক্ষুনি আমি সৌরভকে ফোন দিচ্ছি। না না, ডাক্তার ডাকার কোনো দরকার নেই, এমনিতেই মাথাটা একটু পেইন করছে। ঠিক আছে, তাহলে তোর মাথার পেন কমলে বলিস, তোর সাথে গল্প আছে, অনেক কথা আছে। জানি তো তুই কি কথা বলবি। তোর কবর রচিত হলেই তো ভালো হতো, তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না। সৌরভ, কি রে চুপচাপ এখানে বসে আছিস? কি হচ্ছে তোর? কিছু হয়নি মা, তবে আমি একটা বিষয় নিয়ে খুব অবাক হচ্ছি। কি বিষয়? না, এই যে কারোর সাথে একটা সম্পর্ক খুব খারাপভাবে শুরু হওয়ার পরও সেটা যে এত সুন্দর হতে পারে আমি আগে তা কখনো বুঝিনি। কি সুন্দর হয়ে গেল সেটা আমাকে বলবি তো। মা, শর্মির সাথে আমার খারাপ সম্পর্ক অবসান ঘটে এখন চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। মানে আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমাকে একটা কথা সত্যি করে বলতো। কি কথা মা? এই যে শর্মি মেয়েটাকে তুই কি শুধু বন্ধু হিসেবে ভাবছিস নাকি অন্য কিছু? অন্য কিছু ভেবে কোনো লাভ নেই মা। কেন? কারণ একটা ছেলের সাথে ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ছেলেটা অস্ট্রেলিয়া থাকে। অবশ্য অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর ছেলেটা ওর আর কোনো খোঁজ নেয়নি। বুঝলাম। আমাকে আরেকটা কথা বল, শর্মি তোকে কিভাবে দেখে? সেটা তো এখনো বুঝতে পারিনি, তবে ওর সঙ্গে কথা বললে হয়তো বুঝতে পারবো। তুই আগে কথা বলে বোঝ, বাকিটা আমার উপর ছেড়ে দে। যদি মেয়েটা তোকে পছন্দ করে আমি কিন্তু তার সাথে তোর বিয়ে দেবো। থ্যাংক ইউ মা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। আর তুই যে আমার পৃথিবী, তোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমিও তোমার জন্য, না আমি তোমার জন্য কিছু করতে হবে। তুই আর কিছু করতে হবে না, কালকে মেয়েটার সাথে আমাকে একটু দেখা করে দে প্লিজ। ঠিক আছে, আমি খাবার দিই, তুই আয়। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে তোমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। বাবা, সকালে খেয়েছিস?
আমি বলবো বলবো তোর জন্য বলবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। মা দেখো কাকে নিয়ে এসেছি। ও হচ্ছে শর্মি। আপনি কি করে বুঝলেন যে আমি শর্মি? সৌরভের কাছে তোমার এত কথা শুনেছি, তোমার চেহারা তো আমার একদম মুখস্থ হয়ে গেছে। এই শর্মি না, মা কিন্তু একটু বাড়িয়ে বলছে। জি না, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? মেয়েটা তো দেখতে ভারী সুন্দর। আন্টি, আপনার চোখ সুন্দর, এই জন্য আপনি আমাকে সুন্দর দেখছেন। না, আচ্ছা শোনো, আমি বুঝতে পেরেছি তোমার সাথে আমি কথা এত পারবো না, কিন্তু আজকে সারাদিন আমার সাথে তোমার গল্প করতে হবে। করবে তো? সৌরভ তো আমাকে আপনার সঙ্গে গল্প করার জন্যই নিয়ে এসেছে। তাই নাকি? আচ্ছা মা, তোমরা কাজ করো, তোমরা ভেতরে যাও, আমি একটু চেম্বার থেকে ঘুরে আসছি। ওই যে দেখেন ম্যাডাম, যা কইছিলাম আমার অনুমান একেবারে সত্য। স্যার যখনই সময় পায় তখনই ইনজোরে চলে আসে। কি বিড়বিড় করে বলে কিছুই বুঝি না। হ্যাঁ বুঝার আল্লাহ বুঝে। রহমত না স্যার, ওই ম্যাডাম স্যার চেম্বারে গেছিল, খুব জরুরি দরকার, এই জন্য স্যার আমি জানি আপনাকে এনার পাওয়া যাবো, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি স্যার। কি এবার আপনি হঠাৎ আমার কাছে? আপনার সাথে কিছু কথা ছিল। বলুন। আচ্ছা, আপনি তো ডাক্তার, মানুষের চোখ দেখলে মনের কথা বুঝতে পারেন না? আমি তো মেডিসিনের ডাক্তার, আমি একটু কম বুঝি এসব, তবে সাইকিয়াট্রিস্ট হলে ভালো বুঝতে পারতাম। তার মানে আপনি চোখ দেখেও মনের কথা বুঝতে পারেন না, নাকি বুঝেও না বোঝার ভান করেন? দেখুন, আমি ভান ভুনিতে একদমই পছন্দ করি না। আমি ভান করে কথা বলতেও পারি না, আর কাউকে খুশি করার জন্য ভান করে উত্তরও দিতে পারি না। তার মানে আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করেন, তাই তো? হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন। আপনি কি জানেন শর্মি বিবাহিত? তার হাজবেন্ড অস্ট্রেলিয়াতে থাকে। জানেন না? মামা, কি রে? তোমার সাথে একটা বিষয় শেয়ার করা খুব জরুরি। কি বিষয় বল। মামা, শর্মি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছে। বিপদ ডেকে আনছে? কি বলিস তুই? হ্যাঁ মামা, শর্মি কিন্তু ডাক্তার সৌরভের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই কি সত্যি বলছিস? হ্যাঁ মামা, সত্যি বলছি। শর্মি হয়তো জানে না যে ডাক্তার সৌরভ বিবাহিত। ডাক্তার সৌরভ বিবাহিত? এ তো দেখছি মহা বিপদের আশঙ্কা। ডাক্তার সাহেব বাসায় আছেন? ডাক্তার সৌরভ? রাবেয়া, তুমি? তুমি না, আপনি করে বলেন। আমি সৌরভের মা, ও বাসায় নেই। কি বলবেন আমাকে বলেন। রাবেয়া, তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আমি বলতে পারে একটা পরিস্থিতির শিকার। আমি তো আপনার কাছে অতীতের ইতিহাস শুনতে চাইনি, চেয়েছি। না রাবেয়া, তোমাকে সবকিছু শুনতে হবে। আমি এত বছর নিজেকে অপরাধী সাজিয়ে রেখেছি। আমার সবকিছু বলে সেই অপরাধের বোঝা একটু কমাতে চাই। বাবার অসুখের খবর শুনে আমি বাড়িতে আসি। আমার বাবা তার বন্ধুর মেয়েকে আমার হাতে তুলে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি অনিচ্ছায় বাধ্য হয়েছি। সেই মুহূর্তে আমার আর কোনো উপায় ছিল না। এসব কিছুর পরে আর কোন মুখ নিয়ে তোমার সামনে গিয়ে হাজির হবো বল? চোরের মতো লুকিয়ে না থেকে সত্যটা জানালেই তো পারতে, তাহলে এতটা বছর তোমাকে অপরাধী ভাবতাম না, অনেক আগেই ক্ষমা করে দিতাম। যাই হোক, তোমার স্ত্রী কেমন আছে? ও অনেক ভালো আছে, সুখে আছে।
আজ থেকে 10 বছর আগে আমার একমাত্র মেয়েকে আমার কাছে রেখে আমাদের ছেড়ে চলে গেছে। আই এম সো সরি, আমি তো না জেনেই তোমাকে কষ্ট দিয়ে দিলাম। ওকে ওকে ওকে, বলো তোমার হাজবেন্ড কোথায়? একই অবস্থা, সৌরভকে ছোট রেখে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বাদ দাও, এসব পুরনো কথা মনে করে আমি কষ্ট পেতে চাই না। আমাকে বলো, তুমি সৌরভের কাছে কেন এসছো? কারণ জানার আগে বলো, তোমার ছেলে সৌরভ ও কি বিবাহিত? না তো, কেনই প্রশ্ন করলে? আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে পুরনো সম্পর্কটা আবার ঠিক করতে চাও। সরি, সেটা সম্ভব না। আমার ছেলে এই এলাকায় একটি মেয়েকে পছন্দ করেছে, আমি ওকে কথা দিয়েছি ওই মেয়ের সাথেই ওর বিয়ে দেব। তুমি তো হয়তো জানো না, সেই মেয়েটির বাবা আমি। কি বলছো তুমি? আপা কি হয়েছে কর না? শর্মি আবার বিয়ের কথা শোনার পর থেকে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, আমারে খুইলা কন। এই তোর কাছে কি খুলে বলবো, যা এখান থেকে। আমি একটা মিথ্যেবাদী। কেন মিথ্যে কথা বললাম মামা একবারের জন্য জানতে চাইলো না। ও বুঝতে পারছি, আপনি কি সৌরভেরে ভালোবাসছিলেন? যা এখান থেকে। জানো শফিক, সৌরভের বাবার খুব ইচ্ছা ছিল ছেলেকে বাইরে পড়িয়ে বড় ডাক্তার বানাবে। এখন তো সৌরভ ডাক্তারই হয়েছে, অনেক বড় ডাক্তার, হাত যশও ভালো। কি অদ্ভুত ব্যাপার দেখো, আমার ছেলেটা ঠিক ওর বাবার মতোই হয়েছে। ওর বাবা নিজে যতই কষ্ট করুক না কেন, আমাকে কিন্তু কোনো কিছুর অভাব কখনো বুঝতে দেয়নি। তোমাকে অনেক বেশি ভালোবাসতো, তাই না? ভালোবাসা তো কখনো একতরফা হয় না। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে জানতে হয়। তা অবশ্য ঠিকই বলেছ, তবে আমার বিশ্বাস আমার মেয়েও তোমার ছেলেকে অনেক ভালোবাসে। আমিও চাই সৌরভ আর শর্মি যেন সুখে থাকে। ওদের সুখ দেখে আমিও সুখী থাকতে চাই। হ্যাঁ রাবেয়া, ঠিকই বলেছ, ওদের সুখই আমাদের সুখ। আমি চাই শর্মি সুখে থাকুক, তাহলে ওর মায়ের আত্মাও হয়তো শান্তি পাবে। তুমি ওনাকে খুব ভালোবাসতে? ভালোবাসতাম কিনা জানি না, তবে তার অভাবটা প্রতিনিয়ত অনুভব করি। আপনারা এত বছর পরে করতে? মামনি, তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে। অবশ্য সব ঘটনা জানলে তোমার রাগ আর থাকবে না। আবির ভাই, আপনি একদম ঠিক সময়ে চলে এসেছেন। তবে এতদিন শর্মির কোনো খোঁজ খবর নেননি কেন? ঠান্ডা মাথায় সবকিছু শুনলে তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। কি শফিক না আসা পর্যন্ত আমাদেরকে কি এখানে দাঁড় করিয়ে রাখবে? ছি ছি আঙ্কেল, কি বলছেন?
কি হবে? আবির ভাইকে কি বলবি? কোন আবির ভাই? আমি তো কাউকে চিনি না, চিনতেও চাই না। আর তুই ওনাদেরকে ঢুকতে দিলি কেন? আসতে বল শর্মি, উনি শুনতে পাবে। ওনার সাথে তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আফটার অল উনি তোর হবু স্বামী। আই ডোন্ট কেয়ার। শুনলে শুনুক না, আমার কিচ্ছু আসে যায় না। আর শুধু আংটি পরালেই না স্বামী হওয়া যায় না। গত একটা বছর আমি আমার জীবনটা কিসের মধ্যে দিয়ে কাটিয়েছি আর কেউ না জানুক, তুই খুব ভালো করে জানিস। যখন যখন আমি এখন একটা নতুন জীবনের হাতছানি পাচ্ছি। আবির ভাই আসেন। ঠিক আছে, তোরা কথা বল, আমি আসছি। সরি, আমার অন্যায়ের সীমা পরিসীমা কোনোটাই নেই। আমি সারাটা জীবন ধরে যদি অনুতপ্ত দুঃখিত সরি বলি তাও শেষ হবে না। মানে? আসলে আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে যেখানে আমাদের কোনো হাত থাকে না, থাকে উপর আল্লাহর। আমার গাড়ির স্পিড ছিল তখন 120 মাইল। 2 হাত দিয়ে আমি স্টিয়ারিং ধরা ছিল, হাতে ছিল আপনার দেয়া এনগেজমেন্টের আংটি। হঠাৎ বিপরীত দিক থেকে একটা গাড়ি এসে আমার গাড়িটাকে ধাক্কা দেয়। তারপর আর আমার কোনো কিছুই মনে নেই। কিন্তু যখন জ্ঞান ফিরল তখন অলরেডি 1 বছর পেরিয়ে গেছে। এই আমি কি ভাবতে পেরেছিলাম যে আপনার সামনে আর কোনোদিন আমি দাঁড়াতে পারবো? পিটার লুথার আর তার স্ত্রী মারিয়া 1 বছর ধরে প্রথমে কোমায়, তারপর একটা হাসপাতালে আমাকে সেবা যত্ন করে বাঁচিয়ে রেখেছে। আমার যখন জ্ঞান ফিরে তখন তারা বলল আমার মুখে নাকি একটা নাম উচ্চারিত হয়েছে, শর্মি। যখন আমার আঙুলের দিকে চোখটা গেল তখন আমি তাদের বললাম আমি দেশে ফিরে যেতে চাই। তারা আমার দেশে ফেরার সমস্ত ব্যবস্থা করে দিল। দেখুন আবির সাহেব, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। এই কথাগুলো যদিও আমার আরো আগে বলা দরকার ছিল, হয়তোবা শুরুতেই বলা দরকার ছিল। আপনার সঙ্গে এই এঙ্গেজমেন্টে আমি রাজি হয়েছি শুধুমাত্র আমার বাবার কারণে। আপনি আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। এছাড়া আসলে আপনার প্রতি কখনোই আমার কোনো ফিলিংস কাজ করেনি। তারপর আমি জোর করে মেনে নিয়েছিলাম শুধুমাত্র আমার বাবার মুখের দিকে তাকিয়ে। গত 1 বছর আমি অপেক্ষা করেছি আপনার জন্য। আমি চেষ্টা করেছি আপনাকে নিজের মনের মধ্যে গেঁথে নেওয়ার, কিন্তু আসলে আমি পারিনি। এখন আসলে এই মুহূর্তে আপনাকে মেনে নেওয়া আমার পক্ষে একদমই কোনোদিন আপনাকে বিরক্ত করতে পারবো না, কোনোদিন না।
ডাক্তার সাহেব কোথায় যাচ্ছেন? আমি তো আপনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। ওই শর্মি ফোন ধরছে না, আবার একটু পর দেখলাম যে শর্মি ফোনটা বন্ধ করে দিয়েছে। মানে ঠিক বুঝিনি। ফোন বন্ধ করার ঘটনা ঘটেছে বলেই তো ফোনটা বন্ধ। মানে? শর্মি স্বামী ফিরে এসেছে। দীর্ঘদিন পর স্বামীকে কাছে পেয়ে সে তার সময়টা কারোর সাথে শেয়ার করতে চায় না, সবটুকু সময় আবিরের জন্য বরাদ্দ করে রেখেছে। মানে? আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার ছেলেটাকে ফিরে পেয়েছি। এর চেয়ে বড় কিছু আর নেই দোস্ত। আমি একটা বছর কি যে অস্থিরতার মধ্যে ছিলাম সেটা আমি তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। এখন দেখো, বিয়ে শাদী সবকিছু তো আল্লাহর ইচ্ছের উপর নির্ভরশীল। তোমার হাজব্যান্ড যেহেতু চলে এসছে সেহেতু আমি তো এখন থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি, আউটসাইডার। বেশি কিছু বলবার নেই, একটা কথাই বলি, ভালো থেকো। সৌরভ, বলো। মানুষের শরীরের রোগবালয়ের খবর তো ভালোই জানো, কিন্তু মানুষের মনের খবর এখনো বুঝতে শিখল না। ভালোবাসি যে, তার কি হবে? মানে তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তোমাকে ছাড়া আমার চলবে না।